হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পাঠ। আজকে আমরা করব তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব। এই অধ্যায় থেকে যে সাজেস্টিভ এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউ সমাধানের পার্ট 7। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 74 থেকে। কি বলা হয়েছে? দুটি বিন্দু আধানের পরিমাণের অনুপাত 3:2। ওই আধান দুটিকে বায়ের মধ্যে পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে 150 ডাইন বিকর্ষণ বল অনুভূত হয়। প্রতিটি আধানের মান 30 ইএসইউ, 20 ইএসইউ, 60 ইএসইউ, 40 ইএসইউ, 30 কুলম, 20 কুলম, 60 কুলম আর 40 কুলম। আচ্ছা, তাহলে এখানে আধানের পরিমাণের অনুপাত দেওয়া আছে, আমাদের এটাকে ধরে নিতে হবে। ধরি আধান দুটি 3Q ও 2Q, তাহলেই অঙ্কটা সমাধান আমরা সহজেই করে নিতে পারবো। কোশ্চেন নম্বর 74 লিখব, ধরি আধান দুটি অনুপাত দেওয়া আছে হচ্ছে আমাদের 3:2। আমরা তাহলে আধানগুলো ধরে নেব 3Q ও 2Q, আর তাদের মধ্যে যে দূরত্ব সেটা দেওয়াই আছে। এখানে লিখছি দূরত্ব D ইজিক্যাল টু কত দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর বিকর্ষণ বল তাদের মধ্যে এত বিকর্ষণ বল। আচ্ছা, বিকর্ষণ বল F সেটা দেওয়া আছে 150 ডাইন। এবার আমাদের আধান দুটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো আধান পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যে প্রযুক্ত বিকর্ষণ বলের যে রাশিমালা সেটা আমরা কুলম্বের সূত্র থেকে জানি। তাহলে লিখব যে আমরা জানি F ইজিক্যাল টু সিজিএস পদ্ধতিতে আছে। হ্যাঁ, তাই আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা লেখার দরকার নেই। Q1 Q2 বাই D স্কোয়ার, এখানে দূরত্বটা D ধরা হয়েছে। আচ্ছা, আমরা বের করব এই দুটো, তাই তো? এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। আচ্ছা, নিচেই করছি 150, Q1 Q2 হলো 3Q ইন্টু 2Q, আর D হলো 4 স্কোয়ার সমান সমান এটা হয়ে গেল তাহলে আমাদের 6Q স্কোয়ার বাই 16। এরপরে কোণাকুণি গুণ করব, তাহলে থাকবে আমাদের 6Q স্কোয়ার ইজিক্যাল টু 150 ইন্টু 16 বা Q স্কোয়ার ইজিক্যাল টু 150 ইন্টু 16 বাই 6। এবারে 2 দিয়ে কেটে দেবো, এটা থাকলো 8, এটা থাকলো 3। এবার 3 দিয়ে কেটে দেবো, এটা হলো 5, 0। তাহলে কত হলো গুণ করে 8 5 40, 400। অতএব আমরা পেলাম যে Q ইজিক্যাল টু √400 সমান সমান 20। সমান সমান আমরা কত পেলাম? 400 √ওভার করলে 20। অতএব আধান দুটো কী হবে? অতএব আধান দুটি আমরা এখানে বসাবো 3 ইন্টু 20 ও 2 ইন্টু 20 সমান সমান 60Q ও সমান সমান 60 কী হবে? সিজিএস পদ্ধতিতে করছি, সি সমান সমান 60 ইএসইউ, আর একটা হবে 40 ইএসইউ। তাহলে 60 আর 40 কোন অপশানে আছে? অপশান বি, ইএসইউ, অপশান বি। এই হলো আমাদের 74 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 75। কী বলা হয়েছে? কোনো নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বিন্দু আধানের মধ্যে স্থিতারিতিক বল F, তাদের মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলে বল হবে। আচ্ছা, এখানে আমাদের স্থিতারিতিক বল বলেছে F, এবার দূরত্ব অর্ধেক করা হলো। তাহলে
বল কত হবে। তো কোশ্চেন নম্বর 75, এটা তো আমাদের কাজে লেগে যাবে। এবার করছি তাহলে কত নম্বর আমরা, 75। ঠিক আছে, এইখানে প্রদত্ত কি দেওয়া ছিল, প্রদত্ত আমাদের যে স্থির তাড়িতিক বল, স্থির তাড়িতিক বল সেটা হলো এফ, আর তাদের ব্যবধান অর্ধেক করা হলে দূরত্ব কত হবে, বল কত হবে, এটাই তো। তাহলে আমরা জানি এফ ইজিক্যাল টু কী হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মানে আধান দুটো Q1 Q2 এর কোনো চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র দূরত্বের পরিবর্তন করা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে হলো এটা। তাহলে এবার আমরা লিখব যে এখন দূরত্ব অর্ধেক করা হলে এফ ড্যাশ, স্থির তাড়িতিক বল এফ ড্যাশ, এটাকে বললাম। তাহলে কি হবে, আধান তো একই আছে, আমরা সিজিএস পদ্ধতিতে করে নিব, Q1 Q2। দূরত্বটা কি হয়ে গেছে, হাফ, হ্যাঁ, সেটা হয়ে গেছে d/2 তার স্কোয়ার। তাহলে এটা সমান সমান কী হবে, Q1 Q2 ডি স্কোয়ার, আর এর নিচে থাকবে 4, এটা চলে যাবে উপরে, হ্যাঁ, নিচের ভগ্নাংশ উপরে চলে যায়। এবার Q1 Q2 বাই ডি স্কোয়ার মানে আবার এফ, তাহলে এফ ড্যাশ সমান সমান আমরা পেয়ে যাব এফ ইন্টু 4 সমান সমান 4F। এটা কোন অপশানে আছে, 75 4F, এটা হলো অপশান এ। 75 হয়ে গেল আমাদের অপশান এ। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 76। কি বলা হয়েছে, দুটি ঋণাত্মক 2 ESU আধান বিশিষ্ট বিন্দু আধান এবং অপর একটি বিন্দু আধান কিউকে এক সরলরেখার উপর প্রত্যেককেই সাম্য অবস্থায় আছে। কিউ আধানের প্রকৃতি ধনাত্মক ঋণাত্মক কোনোটি নয় বলা সম্ভব না। কিউ আধানের অবস্থান বিন্দু d/3 0, d/4 0, d/2 0, d 0, আর কিউ আধানের মান 1 ESU, ESU 0.5 ESU, 2 ESU, 4 ESU। কোন এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করতে পারবো, দেখো এই হলো আমাদের এ ও বি বিন্দু, এখানে একটা 2 ESU ঋণাত্মক আধান এবং এখানেও -2 ESU ঋণাত্মক আধান আছে। আর আরেকটা আধান ধরলাম সি বিন্দুতে, এই কিউ আধানকে রাখা হলো। তাহলে এ বিন্দুতে অবস্থিত আধান এবং বি বিন্দুতে অবস্থিত যে ঋণাত্মক আধান, এরা তো পরস্পরের উপর বিকর্ষণ বল প্রয়োগ করবে, ফলে সংস্থাটা আনস্টেবল হয়ে পড়বে। এই জন্য এই সি বিন্দুতে অবস্থিত যে কিউ আধান, তার প্রকৃতি অবশ্যই ধনাত্মক হতে হবে, যাতে ওই এদের মধ্যে অবস্থিত পরস্পর যে বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে এ বিন্দুর আধান আর বি বিন্দুর আধান, সেটাকে কিউ বিন্দু আর সি বিন্দুতে অবস্থিত কিউ আধান প্রশমিত করতে পারে, হ্যাঁ, অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বল হলে এই বল দুটো পরস্পর প্রশমিত হয়ে যাবে, এবং তাহলে কিউ এর যে আধান সেটাকে অবশ্যই পজিটিভ হতে হবে। এবং আমরা জানি যে সম পরিমাণ যদি আধান থাকে এ বিন্দুতে আর বি বিন্দুতে, যদি সম পরিমাণ আধান থাকে, তাহলে এই যে কিউ আধান সেটাকে অবশ্যই এ আর বি সরলরেখার মধ্যবিন্দুতে রাখতে হবে, তাহলে এই সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। ওকে, তাহলে 1 আর 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আগে আমরা করি। তাহলে আমরা লিখব যে প্রদত্ত তড়িৎ সংস্থায় এ বিন্দু ও বি বিন্দুতে অবস্থিত ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে, তাই সংস্থাটিকে সাম্যাবস্থায় থাকতে হলে কিউ এর মান ধনাত্মক, আচ্ছা কিউ এর প্রকৃতি হবে ধনাত্মক,
এবং আমরা জানি দুটি সমপরিমাণ আধানের মধ্যবিন্দুতে এই কিউ আধানকে রাখলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। ওকে, থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেনের উত্তর কি হলো? কিউ এর যে প্রকৃতি, কিউ এর প্রকৃতি সেটা হবে ধনাত্মক। ওকে, 2 নম্বর কিউ বিন্দুর যে অবস্থান, তাই না, কিউ আধানটির অবস্থান বিন্দু, কিউ এর যে অবস্থান সেটা কি হবে? সেটা হবে টোটাল দূরত্ব ডি, এখান থেকে এই দূরত্বটা, এটা যদি আমরা ডি ধরে নিই তাহলে এর অবস্থান হবে d/2, 0, তাই না? আচ্ছা, ডি দূরত্বটা বলা নেই, আমরা ধরে নেব এই টোটাল দূরত্ব ডি, তাহলে এর অবস্থান হবে d/2। এরপরে কি করতে হবে আমাদের? এই কিউ এর মান। এবার কিউ এর মান আমরা কিভাবে বের করব? এর জন্য কি করব? এই যে বিকর্ষণ বল, এ বিন্দুতে অবস্থিত আধানের উপর বিকর্ষণ বল এই আধান দ্বারা এবং এই কিউ এবং এ বিন্দুর মধ্যে যে আকর্ষণ বল সেটা যদি সমান হয়ে যায় তাহলে সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। এই জন্যই আমরা কিউ আধানকে মধ্যবিন্দুতে রেখেছি। তাহলে আমরা লিখব 3 নম্বর, সংস্থাটির সাম্যাবস্থায় এই এ অথবা বি যে কোনো একটি আধানের উপর প্রযুক্ত বিকর্ষণ বল এ বা বি আধানের উপর প্রযুক্ত বিকর্ষণ বল সমান সমান হতে হবে কিউ ও যে কোনো উক্ত আধানের মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, আমি সব শর্তগুলো কথায় লিখে দিলাম, এতে তোমাদের সুবিধা হবে। কারণ এবার আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে ধরলাম আমরা এই আধানটা নিয়েই কাজ করব। তাহলে এর এ বিন্দুতে অবস্থিত আধান এবং বি বিন্দুতে অবস্থিত আধানের মধ্যে বিকর্ষণ বল, নেগেটিভ চিহ্নগুলো নেওয়ার দরকার নেই, সিজিএস পদ্ধতিতে করে নিব। তাহলে কী হবে? 2 × 2 বাই দূরত্ব কত? ডি এর স্কোয়ার। একে সমান সমান হতে হবে কিউ আর এ বিন্দুর অবস্থিত আধানের মধ্যে যে আকর্ষণ বল, 2 × কিউ বাই এই দূরত্বটা এবার কত হয়ে যাবে? d/2, কারণ আমরা মধ্যবিন্দুতে রেখেছি, তার স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু সলভ করে নিই। তাহলে কি হবে? 2q বাই ডি স্কোয়ার, এই যে নিচে 2 আছে তার উপরে স্কোয়ার, অর্থাৎ 4, এই 4টা চলে যাবে কোথায়? উপরে। কেমন? তাহলে আমরা কি করছি, এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আমাদের কাছে তাহলে বর্তমানে কি আছে? 4/d স্কোয়ার = এটা 2q × 4/d স্কোয়ার। এই ডি স্কোয়ারের সঙ্গে এই ডি স্কোয়ার কেটে গেল, 4-এর সঙ্গে 4 কেটে গেল, অতএব এখানে থাকছে কি 1 আর এখানে থাকছে 2q, অতএব বলতে পারি q = 1/2 মানে 0.5
আর আমরা কিসে বের করব, বের করছি সিজিএসে। তাহলে উত্তর হলো 0.5 ESU, 0.5 ESU। এটা কোন কোন অপশানে আছে এগুলো? 0.5 ESU। তাহলে দেখো যে আমাদের উত্তরগুলো হলো প্রথমটা কি, কিউ এর প্রকৃতি ধনাত্মক দেওয়া আছে অপশান এতে, এটা হলো অপশান এ। কিউ এর অবস্থান D/2, 0 এটা আছে অপশান সিতে, এবং কিউ এর যে মান, এটা হলো কিউ এর যে মান 0.5 ESU, এটা আছে অপশান বিতে, এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 76। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 77। কী বলা হয়েছে? কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলাকার বলকে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতির সমমানের আধানযুক্ত অপর একটি বলকে রাখা হচ্ছে। আচ্ছা, কিউ আধানকে ঘোরানো হয়েছে এবং বৃত্তের কেন্দ্রে অপর একটি কিউ আধানকে রাখানো হয়েছে। পথের সর্বনিম্ন বিন্দুতে বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণবৃত্তে পরিবহন করতে সক্ষম হবে? 4টা অপশান এখানে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটি আমরা ক্লাস 11-এর মধ্যে কার্যশক্তি ও ক্ষমতা এই অধ্যায়ে এরকম একটা অঙ্ক করেছিলাম, সেটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা এর সমাধান করতে পারি। এই হচ্ছে একটা আধান স্মল কিউ, একে আমরা এল দৈর্ঘ্যের এই সুতোর সাহায্যে বেঁধে কী করব? ঘোরাবো। এটা হলো আমাদের এল দৈর্ঘ্যের সুতো, আর উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরাতে হবে। কমন? তাহলে যখন এই কিউ আধানটা সর্বোচ্চ বিন্দু বিতে থাকবে, এই অবস্থায় এই আধানের এটা হলো সুতো, এর উপর কোন কোন বল কাজ করছে আগে আমরা সেটা দেখে নিই। তাহলে আধানের যে ভর সেটা এম বলা হয়েছিল, তাই না? তাহলে mg কাজ করবে নিচের দিকে, mg কাজ করবে নিচের দিকে। সুতোর যে টান এটাও কাজ করবে নিচের দিকে। আবার আমাদের যে এই কিউ আধান, তার সমপ্রকৃতি একটা আধান কেন্দ্রে রাখা হয়েছে, ফলে এদের এই আধান দুটোর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, সেটা কাজ করবে উপরের দিকে। আবার আমরা এটাও জানি যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে প্রয়োজন হবে অভিকেন্দ্র বলের। এই অভিকেন্দ্র বলের যোগান এখানে কে দিবে? এই যে 3টা ফোর্স আছে, এদের নেট ফোর্সটাই অভিকেন্দ্র বলের যোগান দিবে। তাহলে আমরা লিখতে পারি যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কিউ আধানটি যখন কোথায় থাকবে? যখন সর্বোচ্চ বিন্দু বিতে অবস্থিত। এখন অভিকেন্দ্র বলের রাশিমালাটা তাহলে কী হবে? তাহলে দেখো টি আর এমজি কাজ করছে নিচের দিকে, টি প্লাস এমজি মাইনাস এফ কাজ করছে উপরের দিকে, সমান সমান কী হবে? অভিকেন্দ্র বলের রাশিমালা কী হয়? এম ভি স্কোয়ার বাই আর, আর এখানে যে আমাদের দৈর্ঘ্যটা সেটা কি? সেটা এল, তাই আমাদের এখানে হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই এল, আর এর জায়গায় এল বসাবো। তাহলে এটা হলো এম ভি স্কোয়ার বাই এল, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এইখানে আমরা এই কিউ আধানের যে গতিবেগ সেটাকে ধরে নেব কত? ভি, এবং এই যে এ বিন্দু অর্থাৎ সর্বনিম্ন বিন্দুটা এ বিন্দুতে আধানের যে গতিবেগ সেটাকে আমরা ধরে নেব ইউ। এই ইউটাই আমাদের বের করতে হবে, সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বেগ কত হবে। তারপর দেখো আরেকটা জিনিস, যে এই যে সর্বনিম্ন বিন্দু, সেই সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বেগ নির্ণয় করার জন্য আমাদের এই যে সুতোর টান, সেটা একটা এক্সটার্নাল ফোর্স, একে আমাদের সর্বনিম্ন করতে হবে, অর্থাৎ একে শূন্য করতে হবে। তাহলে আমরা লিখব যে এ বিন্দুতে কণাটির আধানটির সর্বনিম্ন বেগ পাওয়ার জন্য যে সর্বনিম্ন বেগের জন্য বস্তুটি পূর্ণবৃত্তে এ বিন্দুতে
আধানটির সর্বনিম্ন বেগ পাওয়ার জন্য যাতে সেটি পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ করতে পারে, সেই জন্য টিকে আমাদের শূন্য নিতে হবে। ঠিক আছে, অতএব এই যে সমীকরণ সেটা কি হয়ে যাবে, mg মাইনাস এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই এল। এটাকে আমরা এইভাবে রাখলাম, বা এটাকে নাম দিয়ে দেবো 1 নম্বর। এরপর দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যখন এই সিস্টেমের মধ্যে এই যে আধানটা যখন এ বিন্দুতে থাকবে তখন তার একটা স্থির শক্তি থাকবে, এটাই যখন বি বিন্দুতে যাবে তখন তার একটা স্থির শক্তি থাকবে, তাই না? তাহলে এইখানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখব যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী এ বিন্দুতে সংস্থান মোট যান্ত্রিক শক্তি এবং বি বিন্দুতে সংস্থান মোট যে যান্ত্রিক শক্তি সেটা কি হবে, সমান। তাহলে কথায় করি, এইখান থেকেই শুরু করছি যে সংস্থাটির এ ও বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি ব্যবহার করে পাই। ঠিক আছে, এবার যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি ব্যবহার করে আমরা কি পাবো, এটাকে এইখানে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দুতে সংস্থাটার স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটি থাকবে, বি বিন্দুতেও থাকবে। তাহলে এ বিন্দুর জন্য আমরা লিখছি প্রথমে, এ বিন্দুর জন্য গতিশক্তি কী হবে, হাফ এম, গতিবেগটা আমরা ধরেছি ইউ স্কোয়ার, এবং এখানকার যে স্থিতিশক্তি সেটাকে আমরা ধরে নিলাম U1, সমান হবে বি বিন্দুতে সংস্থাটার যে যান্ত্রিক শক্তি হাফ এম ভি স্কোয়ার, এখানকার গতিবেগ ভি, তাহলে এটা হলো ভি স্কোয়ার, প্লাস এখানকার যে স্থিতিশক্তি সেটাকে আমরা বললাম U2 কমন। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি মেনে চললো। আমরা কোনটা বের করব, এটা হাফ এম ইউ স্কোয়ার ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস U2, এই U1টা চলে গেল ওইদিকে মাইনাস U1। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের স্থির শক্তির পরিবর্তন, তাই না? U2 মাইনাস U1 অর্থাৎ স্থির শক্তির পরিবর্তন। এখানে প্রথমে বস্তুর কণাটা ইনিশিয়াল, এটাকে যদি আমরা গ্রাউন্ড ধরে নিই, তাহলে স্থির শক্তির পরিবর্তন কত হয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি mgh, তাই না? স্থির শক্তির পরিবর্তন mgh। এইবার এই mgh এখানে তাহলে আমাদের কত হবে, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম তো বস্তুর ভর ঠিকই আছে, এম জিও ঠিক আছে, এইচটা এখানে কত, এইচটা হচ্ছে এখান থেকে শুরু করে এত দূর, এইটুকু দূরত্ব তাহলে কত এল, এইটুকু দূরত্ব হবে এল, অতএব টোটালটা 2L ইন্টু 2L। ওকে, আচ্ছা এরপর এটাও লিখে দিই, হাফ এম ইউ স্কোয়ার। এই যে সমীকরণটা আমরা পেলাম, এবার এই সমীকরণটা থেকে আমরা যদি হাফ এম আর এখান থেকেও হাফ এম কমন নিই তাহলে কি হবে, এখানে থাকবে শুধু ইউ স্কোয়ার, এখানকার হাফ এম কেটে যাবে, এখানকার হাফ এম কেটে যাবে, এবং এখান থেকে যদি আমরা হাফ এম কমন নিই, তাহলে একটা হাফ তো এখানে থেকে যাবে, কিন্তু হাফ তো ছিল না, তাই আমাদের উপরে 2 নিতে হবে, এম পেয়ে যাবো। এখানে ভি স্কোয়ার থাকবে আর এখানে থাকবে তাহলে আমাদের 2g ইন্টু 2L এটা। এবার দেখো ইউ স্কোয়ারটা আমরা বের করব, এবার ভি স্কোয়ারের যে মান সেটা আবার আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি না, হ্যাঁ, এখান থেকে ভি স্কোয়ার বের করতে পারি। তাহলে এইখানে এই যে mg মাইনাস এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই এল আছে, এটাকে আমরা কি করছি, mg মাইনাস এফ এর মানটা আমরা বসাবো এখানে, হ্যাঁ, এফটা কত, এই কিউ আর কিউ আধানের মধ্যে পরস্পর যে বিকর্ষণ বল সেটা,
তাহলে কী হবে, কিউ কিউ করলে কিউ এর স্কোয়ার বাই এল এর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই এল। এরপরে আমরা কি করছি যে এম বাই এল কমন নেব। এম বাই এল যদি কমন নিই তাহলে এখানে এম তো ছিল, তাহলে এল দিয়ে আমাদের গুণ করতে হবে। এটা হলো তাহলে এল জি মাইনাস, আর এখানে নিচে একটা এল ছিল, আমরা কি করেছি এম কমন নিয়েছি উপরে, তাহলে কিউ স্কোয়ার এখানে ছিল, আবার আমাদের এম উপর থেকে এম কমন নিয়েছি, তাহলে নিচে এখানে এম নিতে হবে, এবং নিচে এল ছিল দুটো, একটা কমন নিয়েছি তাহলে একটা থাকবে। আচ্ছা, কেন আমরা এটা করলাম, কারণ এই সাইডে এম বাই এল আছে এবং ভি স্কোয়ার আছে, তাহলে এই যে এম বাই এল, এই এম বাই এল এর সঙ্গে কেটে যাবে। অতএব আমরা দেখো এখানে ভি এর একটা ভ্যালু পেয়ে গেলাম, ভি স্কোয়ার ইজিক্যাল টু এল জি মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে কত পাচ্ছি, অতএব ভি স্কোয়ার ইজিক্যাল টু এল, আমরা এটাকে লিখছি জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। এই যে ভি স্কোয়ারের ভ্যালু সেটাকে আমরা এবার এইখানে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা পাবো ইউ স্কোয়ার ইজিক্যাল টু ভি সমান সমান জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল প্লাস কিউ স্কোয়ার বাই এম এল প্লাস এটা হচ্ছে 4 জি এল, 2 2 4 সমান সমান 4 জি এল। এবার 4 জি এল আর 1 জি এল করলে কী হবে, 5 জি এল। আর তো জায়গা নেই এখানে, এবার এটাও তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার এখানে করব, অতএব ইউ স্কোয়ার সমান সমান কী পাবো, 5 জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। অতএব ইউ ইজিক্যাল টু 5 জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল এর হাফ। এইভাবে উত্তর দেওয়া আছে, 5 জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল হাফ, এটা আছে অপশান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 78। কী বলা হয়েছে, পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে পৃথিবীর ঋণাত্মক তড়িতাধানে আহিত এবং এর সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র হলো 1.3 ভোল্ট সেন্টিমিটার পার সেন্টিমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে পৃথিবীর মোট আধানের মান হবে। আচ্ছা, পৃথিবীর আধান বের করতে বলেছে, তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা আগে আমরা করে নিই। 78 প্রদত্ত পৃথিবীর যে তড়িৎ ক্ষেত্র ই সেটা কত দেওয়া আছে, 1.3 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে দেখো এখানে ভোল্ট দেওয়া আছে, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আগে আমাদের ভোল্ট পার মিটারে করে নিতে হবে। তাহলে কী হবে, 1.3 ভোল্ট আর সেন্টিমিটারকে মিটারে করলে 10⁻², এটা হয়ে গেল তাহলে মিটার। 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে সেন্টিমিটারটা, তাহলে এটা চলে যাবে উপরে। এটা তাহলে কত হলো, 1.3 × 10⁻² ভোল্ট পার মিটার। ঠিক আছে, এটাকে সংখ্যাটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম ভোল্ট পার মিটার। এই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড। আর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে, আর সেটা কত দেওয়া আছে, 6400 কিলোমিটার। এটাকে মিটারে করে নেব, 64 × 10⁻, এখানে 2 আর মিটারে করলে 3টা, 10⁵ মিটার। এটা হয়ে গেল পৃথিবীর ব্যাসার্ধ। এরপরে পৃথিবীর আধান, অতএব ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা আমরা কি জানি, ই ইজিক্যাল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এই কিউটাই আমরা নির্ণয় করব পৃথিবীর যে আধান। এখন ই কত, ই হলো এটা 1. আচ্ছা, আরেকটা লাইন আমরা করে নিই, ই ইজিক্যাল টু এটার মান কত, 9 × 10⁹, 1/4πε0 মানে এটা কিউ বাই আর স্কোয়ার। ঠিক, তারপরে কিউটা আমরা বের করব, তাহলে কি হবে, এটা ইন্টু এটা, অতএব কিউ ইজিক্যাল টু ই আর স্কোয়ার বাই 9 × 10⁹। এরপরে সুবিধা হবে বসালে ভ্যালুগুলো, ই বসাবো এখানে 1.3 × 10⁻², আর এর স্কোয়ার কমন,
তাহলে এটা হলো 64 ইন্টু 10⁵ তার স্কোয়ার বাই 9 ইন্টু 10⁹। আচ্ছা, এটাকে এবার ক্যালকুলেশনটা করতে হবে, তাই তো? তো আমরা কি করতে পারি, যে এই দশমিকটা তুলে দিলাম, তাহলে এখানে একটা 10 হয়ে যাবে। আচ্ছা, এদিক থেকে লিখছি, তাহলে এটা হলো 13 10-এর স্কোয়ার, আর এদিকে থাকবে আমাদের আরও কয়টা, 5 দুগুণে 10, 10টা আর 2টা 12টা, আর 64-এর স্কোয়ার 64 ইন্টু 64, তাহলে 10⁻12 হলো এটা টোটাল, 10টা আর 2টো 12টা। আর নিচে একটা 9 ইন্টু এটা হলো 10⁻10, 9টা আর একটা 10টা, তাহলে এটা তো সহজেই কেটে যাবে, এখানে থাকবে 10⁻2। এবার 64 ইন্টু 13 গুণ করব আর 9 দিয়ে ভাগ করব, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হলো 5916.4 ইন্টু 10⁻2। এই 3টা গুণ করব, 9 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। এবার উত্তরটা 10⁵ দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কি করছি, দশমিক বিন্দুটাকে 3 ঘর এদিকে সরাবো, তাহলে এখানে 3টা শূন্য নিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 5.916 ইন্টু 10⁻, এই 4টা বাদ দেওয়া হলো, 3টা ঘর সরাইছি, তাহলে 3টা পারবে আর 2টো 10⁵। এটা আছে অপশান সিতে, 5.9 দেওয়া আছে, আমরা গোটাটাই লিখে দিলাম। এটা হচ্ছে অপশান সিতে, অপশান বিতে কুলম, এটা আছে অপশান বি। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 79। কী বলা হয়েছে, কোনো অঞ্চলের তড়িৎ ক্ষেত্র ই এর অভিমুখ অডিও এবং মান ই ইজিক্যাল টু এ আর, এ একটি ধ্রুবক, এ ইজিক্যাল টু 100 ভোল্ট পার মিটার স্কোয়ার, আর মূলবিন্দু থেকে মিটারে মাপা দূরত্ব, ওই মূলবিন্দুকে কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে আবদ্ধ আধানের পরিমাণ হলো, দেওয়া আছে 1/4πε9 × 10⁹ মিটার নিউটন মিটার স্কোয়ার কুলম -2। 4টা অপশান এখানে দেওয়া আছে। আচ্ছা, আবদ্ধ আধানের মান আমাদের বের করতে হবে। আমাদের কাছে কি কি দেওয়া আছে, কোশ্চেন নম্বর 79 ই ইজিক্যাল টু এ আর দেওয়া আছে, হ্যাঁ, আবার এটা দেওয়াই আছে 100 ভোল্ট পার মিটার স্কোয়ার, কমন। আর হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, 20 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে করে নেব, তাহলে এটা হবে 20 ইন্টু 10⁻² মিটার হয়ে গেল। এবার আধানের মান বের করতে হবে। এবার ই ইজিক্যাল টু আমরা কি জানি, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটা হলো এ আর, এটা তো দেওয়া আছে। আচ্ছা, এখানে এটা হলো 100 আর আর হলো এটা 20 ইন্টু 10⁻²। এরপর আমরা কিউটা বের করব, তাহলে এর মানটা বসিয়ে দিই, তাহলে বুঝে যাবে 9 ইন্টু 10⁹ কিউ বাই আর স্কোয়ার সমান 100 ইন্টু 20 ইন্টু 10⁻²। তো কিউটা আমরা বের করব, এটা গুণ এটা ভাগ, অতএব কিউ ইজিক্যাল টু 100 ইন্টু 20 ইন্টু 10⁻², আর একটা আর এর স্কোয়ার, তার মানে এটা, অর্থাৎ এটা সম্পূর্ণটাতে কিউব হয়ে যাবে, তাই না? স্কোয়ার বসালে এটা একটা ছিল, তাহলে এটা কিউব হয়ে গেল, বাই এটা 9 ইন্টু 10⁹। এইবারে কিউ এর মান আমরা বের করব, তাহলে 120 ইন্টু 20 ইন্টু 20, আর এটা 10⁻6 বাই 9 ইন্টু 10⁹। এবারে এখানে 2 2 2 ইন্টু 1, তার মানে 8, নিচে 9 ইন্টু, এবার 10 কতগুলো থাকবে উপরে, দেখো এখানে 2 3 4 5টা পজিটিভ, একটা নেগেটিভ, ঠিক আছে? 5টা পজিটিভ 6টা নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ থাকলো, এই 9 উপরে গিয়ে নেগেটিভ হবে, তার মানে 10⁻10। এরপরে আমাদের ভাগ করতে হবে,
তাহলে 9 দিয়ে 8কে ভাগ করলে ভাগ যাবে না, তো আমরা কি করছি, এখানে 0 নিলাম, দশমিক নিলাম এখানে, তাহলে 8 বার যাবে 72, 8 আবার 8 বার যাবে, এরপরে আবার 8 বার যাবে, তাহলে আমরা কি বসাবো 0.889 আর ইন্টু 10 টু দি পাওয়ার -10। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড মেথডে লিখবো, দশমিকটা এখানে নিয়ে যাবো, তার দশমিকটা এখানে নিয়ে গেলে এখানে একটা মাইনাস বাড়াতে হবে, তাই না? তাহলে তো 10 দিয়ে ভাগ করলে আবার এটা কীরকম আসবে, 8.89 ইন্টু 10 টু দি পাওয়ার -11 কিসে বেরোবে, কুলম্বে। এটা কোন অপশানে আছে, 8.89 79 8.89 10 টু দি পাওয়ার -11, এটা অপশান এ, অপশান এ। পর আমি শুরু করছি প্রশ্ন নম্বর 80। কী বলা হয়েছে, এম ভর ও -e আধান বিশিষ্ট একটি কণাকে ই প্রাবল্যের একটি নিম্নাভিমুখী তড়িৎ ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে ছোড়া হলো। টি সময় পর কণাটির ত্বরণের অনুভূমিক ও উল্লম্ব উপাংশগুলি যথাক্রমে অপশান এ 0 ই বাই ক্যাপিটাল এম, ই বাই ই ক্যাপিটাল এম 0, ই বাই এম, ই বাই এম, ই বাই 2m, ই বাই 2m। আচ্ছা, আর 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টি সময় পর কোণাটির সরণের অভিমুখ ও উল্লম্ব উপাংশগুলি যথাক্রমে হবে, 4টা অপশান দেওয়া আছে। তো আমরা কি করছি, যে এম ভর ও -e আধান বিশিষ্ট একটি কণাকে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে এত বেগে ছোড়া হলো। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র ছিল নিম্নাভিমুখী, এই হলো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ টু নেগেটিভ, ঠিক আছে? এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান, নিম্নাভিমুখী। আর একটা -e আধান বিশিষ্ট কণাকে এর সঙ্গে অনুভূমিক 1 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। এই হলো একটা -e আধান বিশিষ্ট কণা, এর যে গতিবেগ v 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, 1 মিটার পার সেকেন্ড। এবার কণাটা যখনই এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, তার বিভিন্ন অবস্থাগুলো জিজ্ঞাসা করা হয়েছে। ত্বরণের অনুভূমিক উল্লম্ব উপাংশ, সরণের অনুভূমিক উল্লম্ব উপাংশ কী হবে। তো এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যখনই এই ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে প্রবেশ করে অতিক্রম করবে, সেক্ষেত্রে একদম এই পার্টিকুলার মুহূর্তে যখন প্রবেশ করছে, তখন কণাটার উল্লম্ব দিক বরাবর কোনো গতিবেগ, ত্বরণ কোনো কিছু নেই। কণাটার গতিবেগ শুধুমাত্র এই অনুভূমিক অক্ষ বরাবর আছে। আর এই যে অনুভূমিক অক্ষ, এই অনুভূমিক অক্ষ বরাবর কণাটার উপর কোনো বলও প্রযুক্ত হবে না। কণাটা যখনই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে যাবে, তার উপর একটা উল্লম্ব দিকে বল প্রযুক্ত হবে। এটা নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর এই প্রান্তটা পজিটিভ, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল প্রযুক্ত হবে। যেই এদের মধ্যে আকর্ষণ বল প্রযুক্ত হবে, তাহলে এই ইলেকট্রনের উপর একটা ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণের জন্য ইলেকট্রনটা উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাবে। ফলে ইলেকট্রনের যে যদি ইলেকট্রিক ফিল্ড না থাকতো, তাহলে ইলেকট্রন ভি বেগে অনুভূমিক পথ বরাবর বেরিয়ে যেত। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য ইলেকট্রনের যে গতিপথ, যেটা এই অভিমুখে যাওয়ার কথা ছিল, সেটা অরিজিনালি এইরকম হবে একটা। আর ইলেকট্রনটা যেত সাধারণত ইলেকট্রিক ফিল্ড না থাকলে এই বরাবর। ওকে, এবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে অনুভূমিক সরণ, অনুভূমিক ত্বরণ, উল্লম্ব সরণ, উল্লম্ব ত্বরণ কত হবে। তো আমরা করছি 80। তো এখানে প্রদত্ত কি দেওয়া আছে আগে লিখে দিই। প্রদত্ত কণার ভর হলো ক্যাপিটাল এম, আর আধান হলো -e, আর ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র যেটা দেওয়া আছে সেটা হলো ক্যাপিটাল ই, আর ভি তড়িৎ ক্ষেত্রে যে কণার অনুভূমিক বেগ ভি, সেটা হলো 1 মিটার পার সেকেন্ড। এটা হলো গতিবেগ। আমাদের এবার টি সময় পর, সময়টা হচ্ছে টি, টি সময় পর তার অনুভূমিক ও উল্লম্ব উপাংশগুলি, ত্বরণের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ, সরণের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ কী হবে। আচ্ছা দেখো, তাহলে কণাটার এই যে গতিবেগ,
গতিপথ, তাহলে তার উল্লম্ব দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। কি বল? স্থিরতারিতিক বল। এই বলটা কত আগে আমরা বের করি। তাহলে লিখব যে আমরা জানি ই তড়িৎ ক্ষেত্রে ই আধানের ইলেকট্রনের উপর প্রযুক্ত বল F ইজিক্যাল টু কী হয়? QE, আর এখানে যেহেতু আধানটা ই, তাহলে এটা হবে EE। অতএব কণার যে ত্বরণ কত হবে? কণার উপর বল যদি প্রযুক্ত হয় তাহলে ত্বরণ হবে, ত্বরণ A ইজিক্যাল টু F/m। এখানে F হলো EE আর M হলো এই যে ক্যাপিটাল M। ঠিক আছে, এই হলো কণার ত্বরণ। তাহলে এই যে কণার ত্বরণ সেটা শুধুমাত্র উল্লম্ব উপাংশ বরাবর থাকবে, অনুভূমিক উপাংশ বরাবর তো কণার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, ফলে কোনো কণার ত্বরণও থাকবে না। তো 1 নম্বর উত্তরটা আমাদের হয়ে যাবে। তাহলে 1 নম্বরের কণার অনুভূমিক আর উল্লম্ব, অনুভূমিক ত্বরণ সেটা হলো 0, আর উল্লম্ব ত্বরণ সেটা হলো EE/m। তাহলে এটা কোন অপশানে আছে? 0 EE/m। সেটা হলো অপশান এ। তাহলে একটা উত্তর হয়ে গেল আমাদের অপশান এ। এবার 2 নম্বর উত্তর সরণ। ঠিক আছে, আচ্ছা, এই যে অনুভূমিক বেগ সেটার উপর যখন কোনো বল প্রযুক্ত হবে না, তাহলে এই অনুভূমিক বেগের যে মান সেটারও কোনো হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কণাটার যে অনুভূমিক সরণ t সময়ে কণার অনুভূমিক সরণ কী হবে? S ইজিক্যাল টু VT। ভিটা কত? 1, টিটা t, তাহলে এটা বের হলো আমাদের t, অনুভূমিক সরণটা বের হয়ে গেল। এবার উল্লম্ব সরণ, উল্লম্ব দিকে কণার প্রাথমিক সরণই ছিল না, তাহলে এটা হয়ে যাবে 0, ইউটা উল্লম্ব দিকে। কিন্তু উল্লম্ব দিকে কণাটার কী ছিল? ত্বরণ ছিল। এই যে উল্লম্ব দিকে কণার ত্বরণ, তাহলে যদি আমাদের ইউ জানা থাকে, ত্বরণ জানা থাকে, উল্লম্ব দিকে t সময় কণার যে সরণ সেটা কত হবে? আমরা গতির সমীকরণ ব্যবহার করব। অতএব t সময়ে কণার উল্লম্ব সরণ S ইজিক্যাল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, ইউটা কত? 0, তার মানে এই অংশটা হয়ে গেল 0। কণার গতিবেগ শুধুমাত্র অনুভূমিক দিক বরাবর ছিল প্রাথমিক, উল্লম্ব দিক বরাবর কোনো গতিবেগ নেই, তাই ইউটা 0। আচ্ছা, তারপরে হাফ ত্বরণ আমরা বের করেছি, এই যে EE/m, আর সময়টা তো t থাকবে। তাহলে আমরা কত পেলাম? S ইজিক্যাল টু EE/2m t স্কোয়ার। তাহলে একটা সরণ হলো t আর একটা সরণ হলো EE/2m t স্কোয়ার। ET আর EE/2m t স্কোয়ার। আচ্ছা, এই অপশানটা দুটোতেই আছে, এ আর সি, তাহলে দুটোই উত্তর হতে পারে, এও হতে পারে বা সিও হতে পারে। দুটো একই দেওয়া আছে। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 81। কী বলা হয়েছে? একটি তড়িৎ দ্বিমুখীকে সুষম তড়িৎ ক্ষেত্রে কত কোণে রাখা হলে সেটির উপর সর্বাধিক টর্ক ক্রিয়া করবে? আচ্ছা, 4টা অপশান দেওয়া আছে, 90, 180, 0 আর 90। আমরা টর্কের যে রাশিমালা সেটা জানি, টর্ক টাউ ইজিক্যাল টু কী হয়? PE সাইন থিটা। এবার সাইন থিটা এর মান যখন ম্যাক্সিমাম, তখনই টর্কের মান হবে ম্যাক্সিমাম। ওকে, তাহলে সাইন থিটা এর ম্যাক্সিমাম মান কত হয়? 1, এবং সেটা কত ডিগ্রি হয়? আমরা কত ডিগ্রিতে হয়? সাইন থিটা ইজিক্যাল টু 1, আমরা জানি সাইন কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। অতএব থিটা সমান হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান এতে। 81।
এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 82। কী বলা হয়েছে, 200 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দু এ ও বিতে 10⁻³ ইএসইউ করে দুটি বিন্দু তৈরি রাখা আছে। এ বি রেখার মধ্যবিন্দু সি থেকে এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটি -10⁻³ ইএসইউ আধানযুক্ত কণাকে 10⁻⁴ আর্ক শক্তি দিয়ে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। কণাটি সর্বাধিক কত উচ্চতা আরোহণ করবে? 223.6 সেন্টিমিটার, 17.60 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, 173.2 সেন্টিমিটার। আচ্ছা, 200 সেন্টিমিটার ধরলাম। এই যে ব্যবধানটা এই এ ও বি সেটা হলো 200 সেন্টিমিটার কমন। এই 200 সেন্টিমিটার ব্যবধানে এ বিন্দুতে +10⁻³ ইএসইউ আধান এবং বি বিন্দুতে +10⁻³ ইএসইউ আধান রাখা আছে, এবং অপর একটি বিন্দু সি যেটা হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু ও লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর থেকে এইখান থেকে এই সি বিন্দু থেকে অপর একটি আধান কিউ যেটা হচ্ছে -10⁻³ ইএসইউ, এটাকে কি করা হয়েছে? ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়েছে। আমরা ধরে নেব যে এই যে আধানটা যাকে কত এনার্জি দিয়ে 10⁻⁴ আর্ক এত এনার্জি দিয়ে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়েছে, সেটা এই উচ্চতা, এই যে এইচ উচ্চতা আরোহণ করেছে, পি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই যে এইচ সেটা কত, এটা বের করতে হলে আমরা স্থিতিশক্তির পরিবর্তন সমান করে দেব গতিশক্তি। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে লিখব যে এ ও বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য সি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর প্রযুক্ত স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তি আর এখানে স্থিতিশক্তি বের করব। তাহলে দেখো, এ বিন্দুতে অবস্থিত আধানও এর উপর স্থিতিশক্তি প্রয়োগ করবে, বি বিন্দুতে অবস্থিত আধানও স্থিতিশক্তি প্রয়োগ করবে। এদের ডিস্টেন্সটা সমান 100 টোটালটা 200 ছিল, এখান থেকে এখানে 200, তাহলে এখান থেকে এখানে মধ্যবিন্দু হলে এটা হবে 100 আর এটা হবে 100, তাই না? তো U1টা সি বিন্দুতে অবস্থিত আধানের উপর স্থিতিশক্তি Q1 Q2/R/2, তাহলে কত হলো? এটা হলো 10⁻³ ইন্টু 10⁻³ মানে 100 ইন্টু 2, তো কত হচ্ছে? এটা সমান 2 ইন্টু 6 আর দুটো মাইনাস, তাহলে হয়ে যাবে 10⁻⁴ এত আর্ক। এটা গেল U1। এবার পি বিন্দুতে স্থিতিশক্তি বের করব। তাই পি বিন্দুতে স্থিতিশক্তি, এটাকে আমি বললাম U2 সমান কী হবে? হ্যাঁ, এবার এই ডিস্টেন্সটা আগে আমাদের বের করে নিতে হবে। এই ডিস্টেন্সটা কত হবে? এটা হলো আমাদের থিটা, এটা যদি থিটা হয় এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ এটা জানি, আমরা এটা বের করে নেব। তাহলে এটা কত হয়ে যাবে? √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর এটাও একই হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে U2 এখানেও আধান আর আধান দূরত্ব একই, তাহলে U2টাও কী হবে? 2 ইন্টু Q1 Q2/R। তাহলে 2 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ বাই এবার দূরত্ব হচ্ছে √ওভার x² প্লাস h²। এটা একটা জিনিস, এইখানে একটা মাইনাস হবে। হ্যাঁ, Q1টা এই যে কিউ আধানটা এটা তো মাইনাস ছিল, তো এখানে একটা মাইনাস হবে, তাহলে এখানেও একটা মাইনাস হবে আর এখানেও একটা মাইনাস হবে, -10⁻³। এটা একটা মাইনাস হবে। এবার আমাদের প্রশ্নানুযায়ী এই যে স্থিতিশক্তির পরিবর্তন সি বিন্দু আর পি বিন্দুতে, সেটাই সমান হবে এই ই। তাহলে আমরা লিখব যে প্রশ্নানুযায়ী U2 মাইনাস U1 ইজিক্যাল টু ই। এবার U2 কত? এটা, হ্যাঁ, এবার এখানে করছি। U2 হচ্ছে তাহলে -2 ইন্টু 10⁶ বাই √100² প্লাস h² ইজিক্যাল U1 মাইনাস U1, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু 10⁴, এগুলো মুছে দিলাম, ইজিক্যাল টু হবে কত? 10⁴। হ্যাঁ, তাহলে আমরা কি করছি? এখান থেকে 10⁴ কমন নিয়ে নিই। 10⁴ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 2, আর এটাকে এই পায়ে রাখবো, তাহলে এটা হবে
2 इंटू 10⁻² बाई √100 स्क्वायर प्लस h स्क्वायर इजिकल टू 10⁻⁴। এই 10⁻⁴ এই 10⁻⁴ কেটে যাবে। এরপর তাহলে কি থাকছে 2 মাইনাস 2 इंटू 10⁻², এটাকে 200 করে দিই, 200 বাই √100 স্কোয়ার প্লাস h স্কোয়ার ইজিক্যাল টু 1। ওকে, তারপরে এটাকে এপারে নিয়ে যাব, এটাকে এপারে নিয়ে আসবো, 2 মাইনাস 1 ইজিক্যাল টু 200 বাই √100 স্কোয়ার প্লাস h স্কোয়ার। তাহলে এখানে থাকলো হচ্ছে 1 ইজিক্যাল টু 200 বাই √100 স্কোয়ার প্লাস h স্কোয়ার। আচ্ছা, এটাকে ক্লিয়ার করে দিলাম। অতএব এটা সমান সমান এটা কোনাকুনি গুণ করে দেবো, √100 স্কোয়ার প্লাস h স্কোয়ার ইজিক্যাল টু হয়ে গেল তাহলে 200। এরপর আরেকটু জায়গা লাগবে, এটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার বর্গমূল যদি তুলে দিই তাহলে এটা হয়ে যাবে 100 স্কোয়ার প্লাস h স্কোয়ার ইজিক্যাল টু 200 স্কোয়ার। অতএব h স্কোয়ার ইজিক্যাল টু, এটা যদি স্কোয়ারটা করি তাহলে আমরা কত পাবো 40000। আর এটাকে যখন এই পারে নিয়ে যাব এটাকে স্কোয়ার করে দেবো 10000, তাহলে থাকবে 30000। অতএব h স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে আমরা এইভাবে লিখবো 3 इंटू 10⁻⁴। তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। অতএব h ইজিক্যাল টু √3 इंटू 10⁻²। এবার √3 মান 1.732 इंटू 10⁻²। এটাকে 100 দিয়ে গুণ করলে 173.2। এটা কিসে বেরোবে? এটা বেরোবে আমাদের কি একক দেওয়া ছিল, আর্ক, হ্যাঁ, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 82। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।